বন্ধুরা ভালো আছেন নিশ্চয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে না হলো না, বিজেপি সম্ভবত পারবে না বাংলা জয় করতে। মমতা বন্দ্যোপাধ্যায় একাই 100 হয়ে এবারেও বাংলাকে দখলে রেখে দেবে। নবান্নে আবার হাওয়াই চটিরই প্রবেশ ঘটবে 2021 সালের বিধানসভা নির্বাচনের পর। আমরা মে মাসে দেখতে পাবো নবান্নে ফের শপথ মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, এই কথাগুলো আমার নয়। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে হঠাৎ নিরপেক্ষতার গল্প বলেন, নিরপেক্ষ সাজার ভান করেন, ভণ্ডামি একটা শেষ থাকা উচিত। তা না করে এই ভদ্রলোক হঠাৎই আজ মমতার গুণগান করতে শুরু করে দিলেন। না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে গুণগান করার ক্ষমতা বা যোগ্যতা আমার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার এই পরিশ্রমকে, তার এই অসাধ্য সাধনকে শুধু আমি সম্মান জানাবো তা নয়, প্রতিটা ভারতবাসী তাকে সম্মান জানাবে। এবং আগামী দিনে ভারতবর্ষের যে ইতিহাস রচিত হবে, সেই ইতিহাসেও মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, না বিজেপি পারবে না, এই কথাগুলো আমার কথাগুলো নয়। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে একটা অভ্যন্তরীণ সমীক্ষা করা হয়েছে। সেই সমীক্ষাতে বলা হয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে 2021-এর যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ অমিত শাহ যে কথাটা বলছিলেন আব কি বার 200 বার, সেটা আর হবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই নাকি 200 পার পেরিয়ে আসন সংখ্যা আসবে, সেটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে। তো এই সমীক্ষার ফ্যাক্টরটা কি, সেটাও ব্যাখ্যা করা হয়েছে। যারা সমীক্ষা করেছেন রাজ্য জুড়ে তাদের ব্যাখ্যা, তারা 3টে ভাগে ভাগ করে বলতে চেয়েছেন যে পশ্চিম বাংলার যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রাকে কেউ রুখতে পারবে না। হয়তো আসন সংখ্যা কমে যাবে, কিন্তু ভোটের নিরিখে, প্রাপ্ত ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 52% ভোট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে চলেছেন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ওই সমীক্ষাতে। এটা কতটা বাস্তব কতটা অবাস্তব সেটা নিয়ে সেই সমালোচনার মধ্যে আমি যাব না। তবে এর সঠিক দিক এবং বেঠিক দিক দুটো নিয়ে আলোচনা করব শেষে। যে কারণ বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে যে নবান্নে আসলে কে দায়িত্ব পাবে, 2021-এ দায়িত্ব কে পাবে, নবান্নে কে বসবে, সেই সিদ্ধান্তটা একমাত্র বাংলার মানুষের নেয়ার ক্ষমতা আছে। বাংলার মানুষের প্রতি আমাদের আস্থা আছে, আমাদের শ্রদ্ধা আছে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত জানাবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যে সমীক্ষাটা করেছে, তাই সমীক্ষাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। বলা হয়েছে যে গত লোকসভা নির্বাচনে যে ফল হয়েছে 2019-এ, সেই ফলের নেপথ্যে ছিল মোদি ফ্যাক্টর। কারণ মোদির জনপ্রিয়তাই এখানে কাজ করেছে এবং ভারতের প্রধানমন্ত্রী পদে মোদি এবং রাহুল গান্ধীর লড়াই হয়েছিল। সেই লড়াইয়ে মোদি এগিয়েছিল। মোদিকে দেখে বাংলার মানুষ এখানে বিজেপিকে ভোট দিয়েছিল এবং বিজেপি 18টে আসন পেয়েছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মোদির প্রতিদ্বন্দ্বী ছিলেন না, 2য় নম্বর কারণে বলা হয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়াটা নাও দিতে পারে বাংলার মানুষ।
তিন নম্বর যে ফ্যাক্টরটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিধানসভা এবং লোকসভা। লোকসভা আসনটায় যখন আসনে ভোট হয়েছিল তখন মোদী ছিল ফ্যাক্টর, কিন্তু বিধানসভায় যখন এসেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ বা বিজেপি দল বা অন্য যেসব দলগুলো আছে তাদের কোনো নেতা তার জনপ্রিয়তার ধারে কাছে থাকবে না। সুতরাং এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে নিশ্চিত। 3 নম্বর যেটা বলা হয়েছে যে সংখ্যালঘু ভোট তুরুপের তাস হিসাবে ব্যবহৃত হয়, তার সংখ্যালঘু ভোটের বড় অংশ এবার তৃণমূল কংগ্রেস পাবে। তারা বিজেপি ভীতির কারণে একতরফাভাবে তৃণমূলকেই ভোট দেবে। এইসব হিসাব তত্ত্বের ভিত্তিতে হিসাব দেখিয়ে বলা হয়েছে যে 52% ভোট পাবে, 190টি থেকে 210টি আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেস। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট। কিন্তু সত্যি কি পাবে এত আসন? সত্যি কি সম্ভব হবে 190 থেকে 210টা আসন পাওয়া? আমি খুব স্পষ্ট করেই আপনাদের বলে দিই যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার নিরিখে তার কাছাকাছি পৌঁছানোর ক্ষমতা বিরোধী দলের কোনো নেতার নেই। এই বাস্তবতাটাকে মেনে নিয়ে আমাদেরকে রাজনৈতিক পর্যালোচনা করতে হবে। যারা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যারা বিভিন্ন রকমভাবে কথা বলছেন, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় বলছেন, তাদের কাছে সবিনয়ে আমার নিবেদন এটাই যে বাংলার রাজনীতিতে জনপ্রিয়তার নিরিখে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে। তার ধারে কাছে বলতে শতাংশের বিচারে যদি 100 জন ভোট দেয় 80 জন মমতার ফেভারে দেবেন, আর বাকি 20 জনের মধ্যে এই 20টা ভোট ভাগ হবে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, আব্দুল মান্নান বা অন্যান্য অধীর চৌধুরীদের মধ্যে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যে কঠিন, লড়াই যে কঠিন, সেটা মেনে নিতেই হবে। আরএসএস এর গ্রাউন্ড লেভেলে কাজ থাকলেও এটাও খুব স্পষ্ট যে জনপ্রিয়তা যার, গণতন্ত্রে সেই জয়যুক্ত হয়। 1 নম্বর ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটার একটাই গুরুত্ব, তবে 190টা আসনটা বা 210 আসন পাবে কিনা এটা নিয়ে সন্দেহ যথেষ্ট দানা বাঁধছে। পেতে পারে 160 থেকে 70টি আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলে তাতে বিস্ময়ের কিছু থাকবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে এ নিয়ে যেমন কোনো সন্দেহ নেই, কারণ মনে রাখতে হবে যে বাংলার একটা বিশেষ সম্প্রদায়, দুটো সম্প্রদায়ের ভোট ব্যাংক এখানে সবচেয়ে বড় ভূমিকা নেবে। একটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সংখ্যালঘু ভোট ব্যাংক যে সেটা সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে, কারণ কংগ্রেস এবং বামেরা প্রায় বাংলা থেকে নিশ্চিহ্নের পথে। তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকেই একমাত্র বিজেপির প্রতিদ্বন্দ্বী হিসাবে এই রাজ্যের সংখ্যালঘুরা মেনে নেবে, তারা ভোট দেবে। 2 নম্বর ভোটারটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোট। এই যে মতুয়া সম্প্রদায়ের ভোট রয়েছে, এই ভোটাররা এই মুহূর্তে বিজেপির প্রতি খুব বেশি আস্থাশীল নয়। বিজেপি যে স্বপ্ন তাদের দেখিয়েছিল, বনগাঁ লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর শান্তনু ঠাকুর সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। ফলে যেটা হয়েছে যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জমেছে বিজেপির প্রতি। শোনা যাচ্ছিল শান্তনু ঠাকুর দল ছেড়ে দেবেন। কারণ একটাই যে শান্তনু ঠাকুরকে তার সম্প্রদায় প্রশ্ন করছে যে তোমাকে আমি ভোটে জিতিয়েছি, তুমি আমাদের নাগরিকত্ব নিয়ে কি করতে পেরেছ? উত্তর দিতে পারেনি। এই মতুয়া সম্প্রদায়ের ভোটটা আড়াআড়ি ভাবে দুটো অংশে ভাগ হয়ে যাবে। এই যে দুটো অংশে ভাগ হবে, এই দুটো অংশের ভাগটা একটা বড় অংশ ভোট চলে যাবে তৃণমূল কংগ্রেসের দিকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলে দিয়েছেন ওখানে যে আমি মতুয়াদের নাগরিকত্ব দিলাম। যদিও তার নাগরিকত্ব দেওয়ার আইনগত বা সাংবিধানিকগত অধিকার আছে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে, তবে এটা ঠিক
তিনি যে জমির পাট্টাগুলোকে স্বীকার করে নিয়েছেন, তিনি যে তাদের দলিলকে স্বীকার করে নিয়েছেন, তিনি যে তাদের থাকার অধিকারকে স্বীকার করে নিয়েছেন, এইটা তাদের নাগরিকত্বের বড় প্রমাণ হিসাবে আত্মপ্রকাশ করবে। 3 নম্বর যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে আদিবাসী ভোট। আদিবাসী ভোটেও এবারে প্রভাব ফেলবে তৃণমূল কংগ্রেস। কারণ গত লোকসভা নির্বাচনে আদিবাসীদের কাছে যে প্রভাবটা ফেলতে পারেনি বা আদিবাসীরা যেভাবে বিমুখ হয়েছিল তৃণমূলের প্রতি, সেটা এবার আর হবে না। তার কারণ ছিল দুটো। একটা হচ্ছে ঘরশত্রু বিভীষণ হিসাবে বড় কাজ করেছিলেন তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া এক নেতা, তিনি করেছিলেন 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আদিবাসীদের মনে একটা তৃণমূল দলের প্রতি বিক্ষোভ জন্মেছিল, স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল তৃণমূল দলের বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা সরে গিয়েছিল। কিন্তু আদিবাসীরা বুঝতে পেরেছে তাদের জমি, তাদের জঙ্গল, তাদের জল, তাদের অধিকার, তাদের মাটির অধিকারকে বিজেপি বিপন্ন করছে সারা দেশ জুড়ে। এই সহজ সত্য কথাটা আদিবাসীরা বুঝে গেছে। আদিবাসী ভোট ব্যাংকে এবার তৃণমূল কংগ্রেস যদি নাও পায়, তার বেশিরভাগ ভোটটাই চলে যাবে বামেদের দিকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলায় এখনো তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি রয়েছে, সেই শক্তির ধারে কাছে পৌঁছাতে পারবে না বিজেপি। মুকুল রায়, শুভেন্দু অধিকারীরা রাজনৈতিক স্ট্র্যাটেজি তখনই ঠিক করতে পারবেন যখন বুথ স্তরে তাদের এজেন্ট থাকবে। অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারবে না বিজেপি দল। ফলে এজেন্ট শূন্য ভোট হলে যা হয় সেটাই হবে। 5ম কারণ হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতা দেখেছি, সেই ব্যর্থতার নেপথ্যে যে অভিযোগগুলো এসেছে সেগুলো যথাযথ তদন্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। সর্বোপরি দলের মধ্যে যে পরিশুদ্ধতা এসেছে এবং দল থেকে যে বড় অংশের একটা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বেরিয়ে যেয়ে বিজেপিতে চলে গেছে। এখন বিজেপির মধ্য থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা পুরনো কর্মী তারা বলতে শুরু করেছে যে আমরা এতদিন ধরে যা পাইনি, আমরা যে লড়াই করলাম, রক্ত দিলাম দলের জন্য, সেই দল আজ অন্য দল থেকে লোক নিয়ে তার নেতা বানিয়ে দিচ্ছে। এটাও বুমেরাং হবে। ষষ্ঠত যে কারণটা আপনারা জানেন যে উত্তরবঙ্গে বিমল গুরুং একটা ফ্যাক্টর আছেই, তার জন্য অনেকটা আসন তারা উদ্ধার করতে পারবে। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে আদিবাসী ভোট। আদিবাসীদের নেতা টাইগারকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়েছে, তাকে মালবাজারে প্রার্থী করা হয়েছে, যার ফলে প্রার্থী করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে ওই আদিবাসী ভোটের উপরেও তৃণমূল কংগ্রেস তার প্রভাব বিস্তার করবে। এর পরে কারণটা হচ্ছে উত্তরবঙ্গের সংখ্যালঘুদের বড় ভোট ব্যাংক চলে গেছিল বিজেপিতে, সেই ভোট ব্যাংকটা অনেকটাই ফিরে আসবে। যদি তৃণমূল কংগ্রেসে ফিরে না আসে, তাতেও বামেদের ফিরে আসবে। শেষ যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে বামপন্থীদের উত্থান। আপনারা যদি দেখেন যে গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থীরা আস্তে আস্তে উঠছে, তার প্রভাব যদি বাংলায় পড়ে, গত লোকসভা নির্বাচনে 7% ভোট পেয়েছিল বামেরা, সেটা যদি 10% ভোটে পেয়ে যায়, মানে 3% যদি বাড়াতে পারে বামেরা, তাহলে যেটা বাড়ার সম্ভাবনা আছে, 3% নয়, প্রায় 12%, 5% বাড়ার সম্ভাবনা খুব উজ্জ্বল বামেদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে বামেরা এই 5% ভোট বাড়াতে পারলে বিজেপির বাড়া ভাতে ছাই দিয়ে দিতে পারবে। তারপরেও আছে সারা দেশ জুড়ে বিজেপির জনপ্রিয়তা কমছে। আপনারা যদি দেখেন গত লোকসভা নির্বাচনের পর যে কটি রাজ্যে ভোট হয়েছে, সবকটি রাজ্যে বিজেপির ভোট শতাংশ কমেছে। এমনকি বিহারে, যেখানে একচেটিয়া জেতার কথা ছিল, সেখানেও তাকে সিয়ানে লড়াই করে জিততে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে লড়াই করতে
বিজেপির যে দক্ষতা দরকার ছিল, যে যোগ্যতা দরকার ছিল, যে সাংগঠনিক শক্তির দরকার প্রয়োজন আছে, সেই সাংগঠনিক শক্তি তো গড়ে ওঠেনি। আর মমতার জনপ্রিয়তার ধারে কাছে যাওয়ার মতো বিজেপি দলের কোনো নেতা বা নেত্রী নেই। তাহলে এটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষায় দেখানো হয়েছে 190 থেকে 210 বলা হলেও এটা সত্য যে পশ্চিমবাংলায় 2021-এ নবান্নে আবার হাওয়াই চটি যাবে, অন্য কেউ আর যেতে পারবে না। যারা বলছেন তারা ভুল বলছেন, কারণ আপনারা তো নাটক দেখেছেন কি অবস্থা, যে শোভন চট্টোপাধ্যায় যেভাবে যে দল থেকে বারবার দলে আছে, বিজেপিতে আছে না বিজেপিতে নেই, এই সমস্যার মধ্যে বিজেপি খুব অস্বস্তির মধ্যে আছে। তাই আবারও বলবো যে বিজেপি যে স্বপ্ন দেখছে, বাংলা নবান্ন দখলের যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ ফের ক্ষমতায় আসছে। এটুকু বলে আজকে শেষ করছি।